Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু করছি ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। শ্রোতা বন্ধুরা, যারা এর আগে ছায়াবাড়ি নভেলটি শুনেছেন, সেই ছায়াবাড়ি নভেলেরই পরবর্তী সিকুয়েল হচ্ছে এই রহস্য কুঠি, এবং আমাদের এই ধারাবাহিক উপন্যাসের আগে পরের পর্বের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। তো শ্রোতা বন্ধুরা, গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হন, তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে শুরু করছি রহস্য কুঠি, আজ পর্ব 25। জোসেফকে ধাক্কাধাক্কি করে জাগিয়ে তুলল সোফি। ওর কীর্তিকলাপের কথা শুনে বেরিয়ে শর্মা হয়ে উঠল জোসেফ। চাউনি দেখে মুখ শুকিয়ে গেল সোফি। জোসেফ ওকে লক্ষ্য করে গর্জন করল, তুমি কথা দিয়েছিলে যে তুমি কোনো ঝুঁকি নেবে না। সোফি ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হেসে বলল, আমি সরি জোসেফ, আসলে এই কঙ্কালটা দেখার আগে পর্যন্ত ভাবছিলাম যে সম্প্রদায় স্বপ্নে দেখছি। ডায়েরিটা কই? ঘুম কাটানোর জন্য হাত দিয়ে খুঁজতে খুঁজতে বললেন গ্যারেথ। ওটাতে কি বীজগুলোর কথা আছে? হাঁটু করে বসে ফায়ার প্লেসে দুটো কার্ড খুঁজে দিল সোফি। ভালো করে আগুন ধরা পর্যন্ত অপেক্ষা করে বসে, তারপর ডায়েরিটা বের করে স্পটে সাবধানে কভারটা খুলে ফেলল। বেশ যত্ন করে বাঁধানো হয়েছিল ডায়েরিটা। তাছাড়া চামড়ার থলি, বিশপের পোশাক আর কাঠের দরজা বেশ ভালো রকম সুরক্ষা দিয়ে রেখেছিল। যেন ক্ষতি এড়াতে পারেনি ডায়েরিটা। নিচের দিকের এক কোণের লেখাগুলো বৃষ্টিতে ভিজে থেবড়ে গেছে, মনে হচ্ছে ঝুলেই ছিঁড়ে যাবে এই জায়গাটা। অত্যন্ত সাবধানে নড়াচড়া করছিল সে পাতাগুলো। মাত্র 5টা পৃষ্ঠায় লেখা আছে ডায়েরিটা। হতাশা তাড়াতাড়ি প্রথম পৃষ্ঠায় চলে বসে, তারপর জোরে জোরে পড়তে শুরু। এডওয়ার্ড ডেনভারের কাছ থেকে আজ একটা চিঠি পেয়েছে। শেষ পর্যন্ত সেসেল দিতে রাজি হয়েছে। সরাসরি ওই পিশাচের উপর কাজ করবে, তবে যুদ্ধের কাজে আসবে সেটা। এই পর্যন্ত পড়ে মাথা তুলে তাকালো। তারপর মানে যদি যুদ্ধ করতে গিয়ে কেউ প্রচন্ডভাবে আহত হয়, তাহলে তাদেরকে সারিয়ে তুলতে ব্যবহার করা যাবে ওই ফুলের বীজগুলো। মাথা নাড়ল জোসেফ, বলল, অবশ্যই। মিস বিশপের সময় গ্রিমলক নর্থ উডে ওদের মিরর হাউসে থাকতো। এখন এলিসের শরীরে ঢুকে পড়ায় যুদ্ধটা আরো বেশি সহজ হয়ে গেল। ফের ডায়েরির পাতায় মনোযোগ দিল সোফি। এবার 2 দিনের পরের ঘটনা লেখা আছে। সে পড়তে লাগলো। নির্দেশনা মতো বীজগুলো ভিজিয়ে রেখেছি, আগামীকাল বুনে ফেলব। মিস্টার ট্রেন্ট অসুস্থ হয়ে পড়েছে। শহর থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়েছিল বেচারা, ভিজে গিয়েছিল, জ্বর এসেছে। জ্বর নিয়েই কাজ করে চলেছে। ইচ্ছা করছে ওকে কাজ না করার আদেশ দিই, কিন্তু কখনোই আমার কথা শোনে না। পরের পাতা উল্টালো সোফি, ফের পড়তে শুরু করলো। মনে হচ্ছে জ্ঞান আসবে না ট্রেন্টের। বেহুশ হয়ে এলোমেলো বকছে ঝড়ের ঘোরে। জ্বর নামার কোনো লক্ষণ নেই,
কি করব বুঝে উঠতে পারছি না। 2 দিন লেগে যাবে এখানে ডাক্তার পৌঁছতে। ওকেও পাঠাতে পারছি না, আমিও যেতে পারছি না। ওকে ফেলে রেখে গেলে হয়তো বেঘোরে মারা যাবে একা একা। আমি শুধু ওর মুখটা জল দিয়ে মুছিয়ে দিতে পারি, আর একটু একটু করে ওর ঠোঁটে জল ঢেলে দিতে পারি, আর ঈশ্বরকে ডাকতে পারি যেন সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। এই পর্যন্ত পড়ার পর ভয় পেয়ে গেল সফি। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এই ডায়েরির গল্প। ওর মনে হচ্ছে পৃষ্ঠা উল্টে নাম পড়লেই ভালো হতো। সমস্ত ঘরটাতে একটা পিন পতন নীরবতা, শুধু আগুনে কাঠ পোড়ার চড়চড় আওয়াজ আসছে। সোফি ফের পড়তে লাগলো। মিস্টার ট্রেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, খুব খুব বেশি ভয় লাগছে আমার। ওর যেন জ্ঞান তাড়াতাড়ি ফিরে আসে। ঈশ্বরের কাছে ভিক্ষা চাইছি ও যেন ফিরে আসে আমার কাছে। এখন জ্বরের ঘোরেও কোনো কথা বলে না, কোনো রকমের শ্বাস প্রশ্বাস চলছে। ডায়েরির পরের অংশটায় হাতের লেখাটা আঁকা বাঁকা, লাইনগুলো এঁকে বেঁকে গিয়েছে, অক্ষরগুলো তেড়া বেঁকা। বোঝার জন্য কষ্ট করতে হচ্ছিল সফিকে। সে পড়তে লাগছে। জন আজ চলে গেল আমাকে ছেড়ে। জঙ্গলের কিনারায় ওকে সমাধি দিলাম। আমাদের সুন্দর দিনগুলোতে ওইখানে বসে থাকতে পছন্দ করত। বেশি গভীর করে সমাধিটা খুঁড়তে পারিনি, তবে ওকে শান্তিতে শুইয়ে দিয়ে আসতে পেরেছি কোনো রকমে। বুকটা ভেঙে যাচ্ছিল ওকে ওখানে রেখে ফিরে আসার সময়। সেসান ব্লুমের ছোট চারা 3টে গজিয়ে উঠেছে। রাগের মাথায় লাথি দিয়ে ফেলে দিয়েছি টবগুলো। সফির এই পর্যন্ত পড়া হতেই হঠাৎ আর্তনাদ করে উঠলেন গ্যারেথ কাকা। না! সফি দেখলো দুঃখে আর হতাশায় বিকৃত হয়ে গেছে ওর মুখটা। গ্যারেথ কাকা তীব্র বিতৃষ্ণায় বলে উঠলেন, একটা ইডিয়েট মহিলা। সফি বলল, আরো আছে বলে পেছনের পৃষ্ঠার লেখায় চলে গেল সফি। তারপর দ্রুত পড়তে শুরু করলো। ঘন্টাখানেক পর মন শান্ত করে চারাগুলোর কাছে গেলাম। 2টো চারা বাঁচানোর উপায় ছিল না, তবে 3য় চারাটাকে আবার লাগিয়ে দিলাম। এখনো খুব ছোট্ট চারাটা, এতটুকু একটা পাতা বেরিয়েছে সবে। আমার নখের সমান হবে পাতাটা। তবু ভালো করে লক্ষ্য করলাম, খুব অদ্ভুত দেখতে গাছটা। কি ভয়ঙ্কর রকম এখন একা হয়ে পড়েছি আমি। জনকে যখন কাজের জন্য দূরে পাঠিয়ে দিতাম, তখনও এই বাড়িতে একা থাকতাম, তবে এত নিঃসঙ্গ লাগতো না। এখন মনে হচ্ছে পৃথিবীতে আমি একাই বেঁচে থাকা মানুষ। দিন কাটানো খুব কঠিন হয়ে পড়েছে আমার জন্য। চোখ গিলে পৃষ্ঠা উল্টালো সফি। এত খোলামালা ভাবে অন্য কোনো ডায়েরিতে নিজের কথা লেখেননি মিস বিশপ। সেগুলোতে হয়তো কখনো সখনো খুব সংক্ষিপ্ত ভাবে ট্রেন্টের নাম উল্লেখ করা আছে। এই প্রথম তার আপন আবেগ ঠেলে সমস্ত কথা লিখেছেন মিস বিশপ। সফি বুঝতে পারল একমাত্র সঙ্গী ভালোবাসার মানুষটাকে মাটির নিচে শুইয়ে দিয়ে আসার পর কি অবস্থা হয়েছিল ওর মনের। পরের পৃষ্ঠাগুলোতে সেসান ব্লুমের চারা বেড়ে ওঠার কথা বলা হয়েছে। সেটা বেঁচে গিয়েছিল, আরো ভালোভাবে বেড়ে উঠেছিল। সমস্ত লেখাটাতে শুধু ওটার কথাই বলা হয়েছে। সফি বুঝতে পারছে ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছু তখন ছোট্ট ছাড়াটাকে ঘিরেছিল। লেখার টেবিলে একটা ছোট্ট টবে বেড়ে উঠছিল চারাটা ধীরে ধীরে। ডায়েরির পরের পৃষ্ঠায় লেখা আছে, প্রথম ফুল ফুটেছে, উজ্জ্বল নীল রঙের একটা ফুল। পাপড়িগুলো হার্ট শেপের। ফুলের মাঝখানে বীজ পাকতে শুরু করেছে। ওই বীজগুলো সংগ্রহের অপেক্ষায় আছি আমি, যাতে এগুলো থেকে আরো চারা বানানো যায়। ফের পরের পৃষ্ঠায় চলে গেল সফি। এটাই শেষ পৃষ্ঠা। বেশ গোছানো পরিচ্ছন্ন হয়ে উঠেছে আবার লেখাটা এখানে। বোঝা যায় বেশ যত্ন নিয়েছেন মিস বিশপ লেখার সময়।
হয়তো শোক কাটিয়ে খানিকটা ধাতস্থ হয়ে উঠেছেন। নর্থউড থেকে চিঠি এসেছে। আমার ভাই মারা গেছে। ছাদ ভেঙে পড়েছিল ওর মাথায়, সাথে সাথে মারা গেছে। ওরা তো তাই বলল। আর কোনো গবেষণা চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন রইল না। সেসান্ট ব্লুমের গাছটা ধরে ছুঁড়ে ফেলে দিয়ে এলাম। নিজের মৃত্যুর জন্য চুপচাপ অপেক্ষা করছি এবার। হয়তো এই জীবনের চেয়ে মৃত্যুর পরবর্তী জীবনটা একটু কম নিষ্ঠুর হবে। এই পর্যন্ত পড়ার পর গাল বেয়ে অশ্রু গড়াতে লাগলো সোফির। গালটা মুছে ফেলল ও। জোসেফের মুখেও হতাশার ছাপ ফুটে উঠেছে। একটা হাত বাড়িয়ে দিল সে সোফির দিকে, ওকে কাছে টেনে জড়িয়ে ধরল। কোনো কথা না বলে ওর গালে মাথায় চুমু খেলো সে। কৃতজ্ঞ হয়ে উঠল সোফি। আর কোনো ভরসা বাকি নেই ওদের। মিস বিশপ মারা গেছেন, ফুলগুলো শেষ হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছে এবার এই মৃত মানুষগুলোর আত্মাগুলো কেন এরকম অশান্তিতে আছে। চেয়ারে এবার হেলান দিয়ে বসতে বসতে গ্যারেথ কাকা বললেন, এই তাহলে ব্যাপার। তারপর হতাশ চোখে সিলিং এর দিকে চেয়ে বসে রইলেন তিনি। বলতে লাগলেন, আর কোনো ফুল থাকলো না। তোমাকেও বাঁচানো যাচ্ছে না জোসেফ। আমার মেয়েটাও হয়তো কয়েক সপ্তাহ পরেই চলে যাবে। মনে হচ্ছে কেন সাথে করে মদ নিয়ে এলাম না। বলতে বলতে চেয়ার থেকে উঠে পড়লেন তিনি, বেরিয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিলেন। গ্যারেথের জন্য ভেবো না। ঘন্টা দুয়েক হয়তো রাগ করে থাকবেন উনি, তারপর শান্ত হয়ে ফিরে আসবেন। এখনো হাল ছাড়া ঠিক হবে না। আমাদের ওই ফুল হয়তো এলিসের জন্য কাজ করবে না, তবুও খুঁজতে পারি আমরা। আমরা? কি মিষ্টি শোনায় শব্দটা। হৃদয়টা যেন ভেঙে যেতে চাইল সোফির। আমরা শব্দটা হয়তো আর বেশি দিন থাকবে না। ঝুঁকে জোসেফের মুখের দিকে তাকালো সোফি। বোঝার চেষ্টা করলো কতখানি কষ্ট হচ্ছে ওর শ্বাস প্রশ্বাসে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের। আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।